আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচের ভাইয়া পোরা, অর্ধবার্ষিক পরীক্ষা এখনই দরজায় করা নাড়ছে, কিন্তু তোমাদের পড়া শেষ হয়নি, মাথায় চাপ বাড়ছে। যদি তোমাদের কারো সিচুয়েশন এরকম হয়ে থাকে তাহলে তোমাদের জন্যই আজকের ভিডিওটা। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে পরিকল্পিতভাবে কম সময়ের মধ্যে অর্ধবার্ষিক পরীক্ষায় টপ মার্কস তোলা সম্ভব। তাই আমরা ভিডিওটার টাইটেলটা দিয়েছি যে অর্ধবার্ষিক পরীক্ষায় টপ মার্কস পাওয়ার স্ট্র্যাটেজি। আমরা এই ভিডিওটাকে তোমাদের সুবিধার্থে কিছু সেগমেন্টে ভাগ করছি। এই সেগমেন্টগুলো যদি ফলো করে আমরা আগাই, ইনশাল্লাহ আমরা অর্ধবার্ষিক পরীক্ষায় টপ মার্কস গেইন করতে পারবো। তাহলে সেগমেন্টগুলো কি হবে, চলো আমরা ভিডিওতে সামনের দিকে অগ্রসর হই। আমি তোমাদের জন্য বোর্ডে লিখে রেখেছি, দেখো। প্রথম সেগমেন্ট কি? টপিক সিলেকশন। আমাদের সিলেবাসটা তো কম না, তাই না? সিলেবাসটা কিন্তু হিউজ। তাই আমরা যখন পরীক্ষার আগে পড়তে যাই তখন আসলে চিন্তা করে খুঁজে পাই না যে কোনটা আগে আগে পড়বো, কোনটা পরে পড়বো, বা কোনটা রেখে কোনটা পড়বো। তাই এই প্রেশারটা কমানোর জন্য আমরা সবার আগে কি করব? টপিক সিলেকশন। এই সিলেকশনটার জন্য আমাদের কিন্তু জরুরি বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করা। বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে তোমার যে চ্যাপ্টারগুলোর উপর পরীক্ষা, এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন এসেছে, বা তোমার স্কুলে বিভিন্ন স্কুলে কি কি প্রশ্ন আসে, সেগুলো আমরা টেস্ট পেপার থেকে অ্যানালাইসিস করে বের করব। যেমন আমাদের সায়েন্সের সাবজেক্টগুলো, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, এই সাবজেক্টগুলোর কমন টপিক পাওয়ার জন্য আমরা বিভিন্ন বছরের স্কুলের প্রশ্ন, বোর্ডের প্রশ্ন দেখব। তাই এই টপিক সিলেকশনটা আমাদের একদম ফার্স্ট প্রায়োরিটিতে রেখেছি। কেননা আমাদের পরীক্ষার আগে সবারই প্রায় মনে হয় যে এত বড় সিলেবাস, কোনটা রেখে কোনটা পড়বো। তাই কোনটা রেখে কোনটা পড়বো এই চিন্তা থেকে মুক্ত হওয়ার জন্য আমরা প্রত্যেকটা অধ্যায়ের সবার আগে কি করব? টপিক সিলেক্ট করে নিব। এই টপিক সিলেকশনের পরবর্তী ধাপ আমাদের কি হবে, দেখো আমরা সেগমেন্ট 2 তে লিখে রেখেছি পড়ার স্ট্র্যাটেজি। এই যে আমরা টপিকটা সিলেক্ট করলাম, এখন এই টপিকের উপর আমরা স্টাডি করব। এই স্টাডি করার স্ট্র্যাটেজিটা কীরকম হবে, এই স্ট্র্যাটেজিটাকে আমি তোমাদের জন্য 3টা ভাগে ভাগ করেছি, খেয়াল করো। সবার আগে কনসেপ্ট। আমরা যে টপিকটা সিলেক্ট করেছি পড়ার জন্য, সেই টপিকটা খুব ভালো মতো আমাদের বুঝতে হবে। কনসেপ্টটা আমাদের বুঝতে হবে। কেন কনসেপ্ট বোঝা লাগবে? কারণ আমাদের টার্গেট কিন্তু এইটা না যে কোনো মতে মুখস্থ করে শিখে পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে পাশ করে যাব। আমাদের পড়ালেখা করার মূল উদ্দেশ্য হচ্ছে জানা, জ্ঞান অর্জন। তাই আমরা কোনো একটা টপিক যখন পড়বো সবার আগে সেটার কনসেপ্টটা একদম ক্লিয়ার করে নিব। এখন কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমরা নিজেরাও বই পড়তে পারি, বিভিন্ন গাইডের হেল্প নিতে পারি, টেস্ট পেপারের হেল্প নিতে পারি, অথবা আমরা আমাদের টিচারের হেল্প নিতে পারি, আমাদের ইনস্ট্রাক্টরের হেল্প নিতে পারি, অনলাইনে বিভিন্ন ভিডিও থেকে হেল্প নিতে পারি। এটা হচ্ছে আমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। দ্বিতীয় যে পয়েন্টটা দেখো লিখে রেখেছি পড়ার স্ট্র্যাটেজিতে, দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে নোট করা। এখন নোট করা বলতে অনেকে মনে করো হিউজ নোট, একটা নোট খাতা থাকবে, এই নোট খাতায় আমার যত পড়া সব কিছু নোট থাকবে। নোট ব্যাপারটা কিন্তু এরকম না। নোট ব্যাপারটা হচ্ছে কিছু চিটের মতো, চিট শিট বলতে পারে এগুলাকে। অ্যাকচুয়ালি দেখো, আমরা যখন কনসেপ্টটা বুঝছি বা কেউ আমাদেরকে বুঝাচ্ছেন, তখন আমরা নিজের ভাষায়, আমি যেইভাবে বুঝি এইভাবে শর্টকাটে লিখে রাখবো কোথাও এই টপিকটা। তাহলে যখন পরীক্ষার আগে আমার আবার টপিকটা রিভিশন করার দরকার হবে, তখন যদি আমি শুধুমাত্র আমার নোট খাতাটা দেখি, ওইটা তো আমি নিজের ভাষায় লিখছিলাম, আমি তো জানি ওইখানে আসলে আমি কি কি বুঝাইতে চাইছি। তো আমাদের পুরো কনসেপ্টটা আরেকবার রিভাইজ হয়ে যাবে আমাদের এই সংক্ষিপ্ত নোটটা পড়লে, ঠিক আছে? তাহলে পড়ার স্ট্র্যাটেজির মধ্যে আমাদের কনসেপ্ট গেল, নোট গেল, সর্বশেষ এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা, এটা হচ্ছে প্র্যাকটিস। দেখো, আমাদের পড়াশোনার মূল উদ্দেশ্য জ্ঞান অর্জন করা, কিন্তু আমাদের পরীক্ষায় তো ভালো নাম্বার পেতে হবে, পরবর্তী শ্রেণীতে অগ্রসর হতে হবে, তাই না? এই কারণে আমাদের প্র্যাকটিস করতে হবে। কীরকম প্র্যাকটিস? আমাদের পরীক্ষা হয় সিকিউ এবং এমসিকিউ এর উপর। তাই আমরা গাইড বা টেস্ট পেপার থেকে বিগত বছরের প্রশ্ন সলভ করব, বা প্রত্যেকটা টপিকের রিলেভেন্ট যে প্রশ্নগুলো থাকে সিকিউ এবং এমসিকিউ সলভ করব। এই প্র্যাকটিসটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি যত বেশি প্র্যাকটিস করবা, তোমার পরীক্ষায় গিয়ে অ্যান্সার করতে তত বেশি সুবিধা হবে, ঠিক আছে? আর একটা জিনিস মনে রাখবা, যখন প্র্যাকটিস করবা তখন কিন্তু শুধু মুখস্থ করতেছো এইভাবে করবা না, প্রত্যেকটা প্রশ্নের উত্তর কেন এরকম হচ্ছে এটা বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা। তাহলে তোমাদের পরবর্তীতে পরীক্ষায় অ্যান্সার করতে ইজি হবে। এখন আমি কিন্তু শুধু এটা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য টিপস দিচ্ছি না, তোমরা এই টেকনিকগুলা অর্ধবার্ষিক পরীক্ষার পরে তোমাদের টেস্ট পরীক্ষার জন্য, এসএসসি পরীক্ষার জন্য একদম প্রপারলি ফলো করবা। যদি আগে এইভাবে ফলো না করো, যদি আগে থেকে অবহেলা করে থাকো, এখন থেকে ফলো করা শুরু করো, এখনো তোমাদের হাতে সময় আছে, ঠিক আছে? তাহলে এই গেল আমাদের পড়ার স্ট্র্যাটেজি। চলো আমরা আমাদের পরবর্তী সেগমেন্টে চলে যাই। আমাদের পরবর্তী সেগমেন্ট হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এখন আমরা সবকিছু বুঝলাম কিভাবে পড়তে হবে, কি পড়তে হবে, কিন্তু কখন পড়তে হবে আরেকটা প্রশ্ন থেকে যায় না? আমরা যদি টাইম ম্যানেজমেন্টে যাই তখন দেখব দুইটা সেকশনে ভাগ হয়ে যাবে ব্যাপারটা। অনেকের ক্ষেত্রে স্কুল থাকে মর্নিং শিফট, অনেকের স্কুল থাকে ডে শিফট, যেমন আমার পার্সোনালি ডে শিফট স্কুল ছিল। আচ্ছা, এই টাইম ম্যানেজমেন্টটাকে এই জন্য আমরা সকাল, দুপুর এবং সন্ধ্যা, রাত 3টা পার্টে ভাগ করেছি।
একটা সাজেশন দিই তোমাদেরকে, বড় ভাই হিসেবে একটা সাজেশন দিচ্ছি। তোমরা সবসময় চেষ্টা করবা রাতে তাড়াতাড়ি ঘুমানোর এবং সকালে খুব ভোরে ঘুম থেকে ওঠার। এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, আমাদের একাডেমিক দিকের জন্য ভালো। তোমরা যারা এখন ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই সবাই জেনারেশন জেড বা জেন জি এর। তো জেন জি ছেলে মেয়েদের একটা অভ্যাস কি রাত জেগে থাকে, রাত জেগে মোবাইল স্ক্রল করে, ইউটিউবে থাকে, ফেসবুকে থাকে। এই স্বভাবগুলো একটু পরিবর্তন করতে হবে আমাদের নিজেদের জীবনের বেটারমেন্টের জন্য। এটা নিজেদেরকে বুঝতে হবে। এখন না বুঝলেও পরবর্তীতে একটা সময় বুঝবা, পরবর্তীতে যেন আফসোস না করা লাগে। তাই এখন থেকে প্র্যাকটিসগুলো করো, ঠিক আছে? তাহলে আমরা চেষ্টা করব খুব সকালে ওঠার। সকালে যখন ঘুম থেকে উঠি আমাদের মাইন্ড ফ্রেশ থাকে, ওই সময় আমরা নতুন কোনো পড়া ইজিলি বুঝতে পারি, ইজিলি আয়ত্ত করতে পারি। তো এই সকালে ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ, যেগুলোর জন্য আমাদের একদম ফ্রেশ একটা মাইন্ড লাগে, ওইগুলোর জন্য আমরা সকালে টাইমটা রাখতে পারি। নতুন কোনো পড়া বোঝার জন্য আমরা সকালে টাইম রাখতে পারি। তারপর দেখো, যাদের স্কুল থাকে সকালে, তারা সকালে স্কুল থেকে দুপুরে বিভিন্ন জায়গায় কোচিং করে, টিউশন করে, তারপর বাসায় এসে রেস্ট নেয়, সন্ধ্যা রাত পড়াটা পড়ে। আবার যাদের ডে শিফটে স্কুল থাকে, তারা সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে, তারপর বিভিন্ন জায়গায় কোচিং টিউশন যাই করে বা বাসায় নিজে পড়ে, তারপর স্কুলে যায়, স্কুলে সারাদিন কাটে, তারপর বাসায় এসে রেস্ট নিয়ে সন্ধ্যা রাতে পড়তে বসে। অর্থাৎ এই যে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সময়টা, এটা কিন্তু আমাদের মর্নিং শিফট এবং ডে শিফট উভয়ের জন্যই কমন। এখন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সময়টাই কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় সময় দিনে পড়ার জন্য। এখন এই সময়টাকে কিভাবে কাজে লাগাবো, আমরা কিভাবে ইফেক্টিভলি পড়াশোনা করব, সেই জন্য তোমাদের বুয়েটের ফারহান অনেক ভাইয়া কিন্তু খুব সুন্দর কিছু ভিডিও বানিয়েছেন যে আমরা কিভাবে স্যান্ডউইচ মেথড, তারপর পমোডোরো মেথড, এইগুলো কিভাবে ফলো করে আমরা ইফেক্টিভলি আসলে পড়তে পারবো। তো ফারহান ভাইয়ের ভিডিওটা অবশ্যই দেখে নেবা যদি কিভাবে নিজের পড়াশোনার ইফেক্টিভনেস বাড়ানো যায় সেটা জানতে চাও। তাহলে এই গেল আমাদের টাইম ম্যানেজমেন্ট, আশা করি বুঝতে পেরেছো। এবং একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সপ্তাহে যে কোনো একটা দিন, ধরো সাপ্তাহিক ছুটির দিন যেটা শুক্রবার, ওই দিন অবশ্যই আমাদের একটু প্রেশার কম থাকে, স্কুল বা কোচিং থাকে না। তো ওই দিনটা আমরা চেষ্টা করবো একটু প্র্যাকটিস করার। কি প্র্যাকটিস করার? সিকিউ, এমসিকিউ বা বিভিন্ন মডেল টেস্ট আমরা প্র্যাকটিস করতে পারি, যেন আমাদের পড়াশোনায় কোনো ঘাটতি না থাকে। আমাদের পরীক্ষা দেওয়ার পর যেন আমরা বলতে পারি হ্যাঁ আমি যেরকম আশা করেছিলাম সেরকম হয়েছে। ফলাফল পাওয়ার পর যেন কোনো অপ্রাপ্তি না থাকে, কোনো হতাশা না থাকে। তো আশা করি তোমরা এই ব্যাপারগুলো খুব ভালো মতো বুঝতে পেরেছো। তোমাদের জন্য সর্বশেষ একটা মোটিভেটিং লাইন দেখো, ওয়ান স্মার্ট স্টেপ টুডে ক্যান টেক ইউ মাইলস অ্যাহেড ইন দ্য এক্সাম। তোমরা আগে যদিও অবহেলা করে থাকো, এখন থেকে তোমরা এই স্মার্ট ওয়েতে পড়াশোনা শুরু করো। ইনশাল্লাহ তোমরা পরীক্ষার সময় গিয়ে এটার উপকারিতা বুঝবে। তোমাদের সবার পরীক্ষা ভালো হোক, সবার জন্য শুভকামনা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম সবাইকে।